নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ভোটের আগে আবারও একবার অস্বস্তিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। শনিবার আলিপুরে একটি ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই এবং যে ফ্ল্যাটটি তল্লাশি চালানো হচ্ছে তা মহুয়া মৈত্রের বাবার। লোকসভা ভোটের আগে আরও অস্বস্তিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। শনিবার আলিপুরে একটি ফ্ল্যাটে হানা দেন সিবিআই সূত্রে খবর, যে ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে তা মহুয়া মৈত্রের বাবার। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। 2024 সালের লোকসভা ভোটে আবারও মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল। সিবিআই এর একটি সূত্রের খবর, ওই মামলাতেই তৃণমূল প্রার্থীর বাসস্থানে তল্লাশি চলছে শনিবার। স্থানীয় সূত্রে খবর, সিবিআই এর একটি দল শনিবার সকালে আলিপুরে রত্নাবলী নামে একটি আবাসনে যায়। জানা যাচ্ছে সেখানে নতলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্র লাল মৈত্র। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারীর একটি দল গিয়েছে। লোকসভা ভোটের মুখে বাংলার শাসক দলের একাধিক নেতা এবং ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা আবাসন। সিবিআই অফিসারদের হাতে দেখা গিয়েছে প্রিন্টারও। বিশেষ কোনো নথির খোঁজেই তদন্তকারীরা ওই বাড়িতে গিয়েছেন বলে সূত্রের খবর। সংসদে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত 19শে মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। এরপর সিবিআই এর তরফে মহুয়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। মহুয়ার বিরুদ্ধে প্রথম ওই অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করেন, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানীর কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। পরিকল্পনা মাফিক সংসদে নিশানা করেছেন শিল্পপতি গৌতম আদানিকে। অভিযোগ, সবটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলার জন্য। আর এই অভিযোগ জানিয়ে লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে মহুয়া মৈত্রকে সাংসদ থেকে বরখাস্ত করার দাবি তোলেন বিজেপি সাংসদ। জানা গিয়েছে, আলিপুরের ওই ফ্ল্যাটে বর্তমানে নেই মহুয়া মৈত্র। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ধরে চলছে তল্লাশি। হাই নিউজ নেটওয়ার্ক। 14 ঘন্টা ম্যারাথন তল্লাশিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। টানা 14 ঘন্টা ম্যারাথন তল্লাশিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা। নিয়োগ দুর্নীতির তদন্তে ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টার তল্লাশি অভিযান ইডির। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, একটি মোবাইল এবং বেশ কিছু জমির দলিলও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ওই বিপুল পরিমাণ টাকা মন্ত্রীর বাড়িতে কিভাবে এলো তা স্পষ্ট নয়। এদিকে দুর্নীতিতে যোগের কথা অস্বীকার করেছেন মন্ত্রী, তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেই আশ্বাস দিয়েছেন চন্দ্রনাথ সিনহা। এর আগে নিয়োগ দুর্নীতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার বাহার। তারপর এই মামলায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। মন্ত্রীর বীরভূমের বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করেছেন এবং সেই মোবাইলটিকে পরীক্ষার জন্য CFSL এ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সূত্রেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসছে। কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে আধিকারিকেরা 100 জন চাকরি প্রার্থীর একটি তালিকা পেয়েছিলেন। সেই তালিকার ভিত্তিতে পৃথকভাবে কুন্তলকে জেরা করে ইডি এবং সিবিআই। ইডির দাবি, কুন্তলের মুখেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। তদন্তকারীরা জানতে পেরেছেন মন্ত্রী কুন্তল ঘোষের এজেন্ট হিসেবে কাজ করতেন। বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীদের নাম কুন্তলের কাছে পাঠানো হতো। তবে সেই চাকরি প্রার্থীদের নাম পাঠানোর ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের বিষয় ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেবল টাকা নয়, মন্ত্রীর বাড়ি থেকে তল্লাশি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, আগেই হাইকোর্টে এজেন্সির তরফ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তাতে নাম ছিল মন্ত্রীর চন্দ্রনাথ সিনহার। হাই নিউজ নেটওয়ার্ক। গার্ডেন ব্রিজে বহুতল বিপর্যয়, মৃত্যু হয়েছে 11 জনের। লালবাজার থেকে চিঠি গেল কলকাতা পৌর নিগমের কাছে। অবশেষে তদন্ত কমিটি গঠন কলকাতা পৌর নিগমের। তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে 7 জন সদস্য রয়েছেন। কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পৌরসভার যুগ্ম কমিশনার। তার নেতৃত্বে মোট 6 জন প্রতিনিধি এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করবেন। এই 6 জন প্রতিনিধি হচ্ছেন সিভিল বিভাগ
বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষকর্তা, কলকাতার বিএলআরও, কলকাতা পৌরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক মুগ্ধা চক্রবর্তী। পৌরসভা কমিশনার ধবল জৈন নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেবে মেয়রের কাছে। কনসার্ট হলে ভয়ঙ্কর হামলা। রাশিয়ার মস্কোর একটি কনসার্ট হলে লাগাতার গুলি, বোমা, গ্রেনেডে ছিন্ন ভিন্ন দর্শকদের দেহ। সপ্তাহ শেষে রক্তাক্ত মস্কো কনসার্ট হলে ভয়ঙ্কর হামলা, লাগাতার গুলি, বোমা, গ্রেনেডে ছিন্ন ভিন্ন দর্শকদের দেহ। রাশিয়ার মস্কো একটি কনসার্ট হলে সন্ত্রাসবাদী হামলা চলে। হামলায় কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট বা আইসিসের শাখা সংগঠন আইসিসকে। কারা এই আইসিসকে? কেনই বা তারা হঠাৎই রাশিয়ায় হামলা চালালো? শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে চলছিল কনসার্ট। রাশিয়ার রক ব্যান্ড পিকনিকের একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন মস্কোর ক্রোকাস সিটি হলে। জনপ্রিয় ব্র্যান্ডের গান শোনার জন্য উৎসুক শ্রোতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানেই হামলা চালায় আততায়ীরা। লাগাতার গুলি, বোমা চলে কনসার্ট হলের ভিতর। মার্কিন গোয়েন্দা বাহিনীর তরফেও জানানো হয়েছে ইসলামিক স্টেটই হামলা চালিয়েছে। তারা হামলার দায়ও স্বীকার করে নিয়েছে। আইসিসের আফগানিস্তানের শাখা প্রতিষ্ঠান আইসিসকে তারাই এই হামলা চালিয়েছে। কারা এই আইসিসকে? আইসিসের শাখা প্রতিষ্ঠান ইসলামিক স্টেট খোরাসান। এরা মূলত ইরান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। 2014 সাল থেকে পূর্ব আফগানিস্তানে এই জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে ওঠে। মাত্র কয়েক বছরের মধ্যে নৃশংস জঙ্গি সংগঠন হিসেবে বিশ্বের নজরে চলে আসে আইসিসকে। তবে 2018 সাল থেকে এই সংগঠন দুর্বল হতে শুরু করে। আফগানিস্তানে তালিবান এবং মার্কিন সেনার আধিপত্যের জেরেই আইসিসকে সদস্য সংখ্যা কমতে থাকে। তবে তারপরও দমেনি আইসিসকে। তালিবানের উপরে একাধিকবার হামলা চালায় আইসিসের জঙ্গিরা। কোথায় কোথায় হামলা চালিয়েছে আইসিস? আইসিসকে হামলা চালানোর লম্বা ইতিহাস রয়েছে। আফগানিস্তান এবং তার বাইরে একাধিক জায়গায় মসজিদ এবং অন্যান্য জনপ্রিয় জায়গায় হামলা চালিয়েছে। চলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল ইরানে জোড়া বোমা বর্ষণ, যে হামলায় প্রায় শতাধিক মৃত্যু হয়েছিল। সেই হামলার পিছনে হাত ছিল আইসিসের। হাই নিউজ নেটওয়ার্ক। 68 বছর বয়সে মৃত্যুর কাছে হার মানলেন টলিউড অভিনেতা পার্থ সারথী দেব। শুক্রবার 11:50 প্রয়াত হলেন অভিনেতা। অবশেষে শেষ হলো লড়াই। 68 বছর বয়সে মৃত্যুর কাছে হার মানলেন টলিউড অভিনেতা পার্থ সারথী দেব। শুক্রবার 11:50 প্রয়াত হলেন অভিনেতা। সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। তার নিউমোনিয়াও ধরা পড়েছিল। সেখান থেকেই বুকের সংক্রমণ ধরা পড়ে। বেশ কয়েক সপ্তাহ ধরে বাঙুর হাসপাতালে অভিনেতার চিকিৎসা চলছিল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষিয়ান অভিনেতাকে। শেষ পর্যন্ত শুক্রবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এর আগে 2021 সালে একবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন পার্থ সারথী। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে টলিউডের শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ 40 বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সহ সভাপতি ছিলেন পার্থ সারথী। ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন পার্থদা হিসেবেই। ফোরামের তরফে রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিনেতার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ সভাপতি পার্থ সারথী দেব 22 মার্চ রাত 11:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। কাকাবাবু হেরে গেলেন, লাঠি, প্রেমামার সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। ছোট পর্দার জন্য সত্যজিতের গপ্প সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। গত বছর বগলা মামা, যুগ যুগ জিও এবং রক্তবীজ ছবিতেও দেখা গিয়েছে তাকে। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় পার্থ সারথীর। তারপর থেকে একাই থাকতেন তিনি। বিগত কয়েক বছর সিরিয়াল থেকে দূরত্ব বজায় রাখলেও তার বেশ কিছু ছবির ডাবিং বাকি থেকে গিয়েছিল। সেই সমস্ত কাজ ফেলে রেখেই চলে গেলেন অভিনেতা।
হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।